মাত্র ১৭ জন সৈন্যের অতি ক্ষুদ্র একটি দলের নেতৃত্ব দিয়ে একটি বিশাল রাজ্য জয় করে ইতিহাসে যিনি স্মরণীয় হয়ে আছেন তিনি বখতিয়ার খলজি। তার পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। অনেকের কাছেই তিনি মালিক গাজী হিসেবেও পরিচিত। কেউ কেউ তাকে বখতিয়ার খলজি, আবার কেউ বখতিয়ার খিলজি নামেও ডাকতেন। তার আসল নাম মোহাম্মদ, বাবার নাম বখতিয়ার এবং উপাধি ইখতিয়ার উদ্দিন। ওনারা মূলত উত্তর আফগানিস্তানের গড়িমসি এলাকার বাসিন্দা ছিলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি খলজি সম্প্রদায়ভুক্ত ছিলেন, আর এ কারণেই তিনি আফগানিস্তান থেকে এলেও তাকে তুর্কি বলা হয়। তার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে ইতিহাসবিদরা মনে করেন দারিদ্র্য পীড়নেই তিনি স্বদেশ ত্যাগ করেছিলেন। নিজের কর্মশক্তির উপর ভর করে ভাগ্যান্বেষণে বের হওয়া বখতিয়ার খলজি প্রথমেই গজনির সুলতান মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন তিনি। আকারে খাটো, লম্বা হাত এবং কুৎসিত চেহারার অধিকারী হওয়ায় সেনাবাহিনীতে তার চাকরিটা হয়নি তখন। এরপর তিনি চলে যান দিল্লিতে। সেখানে কুতুবউদ্দিন আইবেকের দরবারে হাজির হন। এখানেও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। বখতিয়ার খলজি প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ ছিলেন, অল্পতেই দমে যেতেন না। ভাগ্য অন্বেষণে বের হওয়া খলজি এবার যান বদাউনে। সেখানকার শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন বখতিয়ার খলজিকে নগদ বেতনে সেনাবাহিনীতে চাকরি প্রদান করেন, কিন্তু উচ্চাভিলাষী বখতিয়ার সামান্য বেতনভোগী সিপাহী হয়ে তৃপ্ত ছিলেন না, আর এ কারণেই তিনি কিছুদিন পর বদাউন ত্যাগ করে অযোধ্যায় চলে যান। সেখানকার শাসনকর্তা মালিক হোসাম উদ্দিনের অধীনে তিনি মির্জাপুর জেলার ভাগওয়াত ও ভিউলি নামের দুটি পরগনার জায়গিরপ্রাপ্ত হন এবং মুসলমান রাজ্যের পূর্ব সীমান্তে সীমান্তরক্ষীর কাজে নিয়োজিত হন। এখান থেকেই বখতিয়ার খলজি তার ভাগ্য উন্নয়ন চেষ্টায় সফল হন। এ সময় তিনি সীমান্তবর্তী ছোট ছোট হিন্দু রাজ্য আক্রমণ করে সম্পদ বাড়াতে থাকেন এবং খলজি সম্প্রদায়ের অন্যান্য লোকদের নিজের দলভুক্ত করে সৈন্য সংখ্যাও বাড়াতে থাকেন। পুরো এই ঘটনা 1190 থেকে 1200 সালের মধ্যে ঘটেছে। এরপর 1201 সালে বখতিয়ার পার্শ্ববর্তী রাজ্যগুলো আক্রমণ করতে শুরু করেন। সেই সময়ে তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং অনেক মুসলিম সৈন্য তার বাহিনীতে যোগদান করতে থাকে। এতে করে তার সৈন্য সংখ্যা আরও বেড়ে যায়। 1203 সালে তিনি একদিন প্রাচীর বেষ্টিত দুর্গের মতো এক স্থানে আসেন এবং আক্রমণ করেন, তবে সেই আক্রমণে প্রতিপক্ষ কোনো বাধাই দেয়নি। দুর্গ জয়ের পর তিনি দেখলেন সেখানকার অধিবাসীরা প্রত্যেকেই মুণ্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্র দিয়ে ভরা। জিজ্ঞাসাবাদের পর তিনি জানতে পারেন এটি একটি বৌদ্ধ বিহার। কোনো কোনো বর্ণনাতে পাওয়া যায় বখতিয়ার খলজি ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দেন। প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি সে সময় সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে পড়াশোনা করতেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে ধর্মস্বামীর মতে বখতিয়ার খলজি বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি ধ্বংস করতে পারেনি, বরং বিনা রক্তপাতে বৌদ্ধবিহার জয়ের পর বখতিয়ার খলজি এই জায়গাটির নাম পরিবর্তন করে রাখেন বিহার বা বিহার শরীফ, আর এখানে স্থাপন করা হয় সামরিক প্রধান কার্যালয়। মূলত এই সামরিক ঘাঁটি থেকেই পরবর্তীতে মুসলিম সৈন্যরা নালন্দা বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দেয় বলে ইতিহাস থেকে জানা যায়। এরপর থেকেই ভারতে বৌদ্ধরা কোণঠাসা হয়ে পড়ে, ভিক্ষুরা নিজেদের প্রাণ নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। বৌদ্ধ বিহার জয়ের পর বখতিয়ার খলজি অনেক ধনরত্ন নিয়ে কুতুবউদ্দিন আইবেকের সাথে দেখা করতে গেলে কুতুবউদ্দিন তাকে বিশাল এক সংবর্ধনা দেন। অথচ এই কুতুবউদ্দিন আইবেকই একসময় তাকে চাকরি না দিয়ে রাজদরবার থেকে বের করে দিয়েছিল, আর সময়ের ব্যবধানে সেই বখতিয়ার খলজিকেই আজ এই কুতুবউদ্দিন সংবর্ধনা দিলেন। রাজদরবার থেকে সম্মানিত হয়ে ফিরে আসার পর বখতিয়ার খলজি বাংলা জয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন। বাংলা জয়ের পদক্ষেপ হিসেবে তিনি 1204 সালের শীতকালে ঝাড়খণ্ডের দুর্গম অরণ্যাঞ্চলের মধ্য দিয়ে লক্ষণ সেনের অবকাশকালীন রাজধানী নদিয়া আক্রমণ করেন।
আব্দুল করিমের বাংলার ইতিহাস সুলতানি আমল বই থেকে জানা যায়, রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরে। তবে তিনি বৃদ্ধ বয়সে গঙ্গাপাড়ের তীর্থস্থান নদিয়ায় বাস করছিলেন। আর এ কারণে নদিয়া লক্ষণ সেনের রাজধানী না হয়েও রাজা বসবাস করার জন্য সবার কাছে রাজধানীর মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। রাজা লক্ষণ সেন একজন সাহসী যোদ্ধা এবং সুশাসক ছিলেন। নিজ রাজ্য রক্ষার কোনো পূর্ব প্রস্তুতি তিনি নেননি এমনটা ধারণা করা যায় না, কারণ ইতিহাস থেকে জানা যায় তিনি রাজ্যের মূল প্রবেশপথ তেলিয়াগড় গিরিপথ সহ তার রাজ্যের প্রতিটি প্রবেশ মুখেই প্রহরার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সুকৌশলী বখতিয়ার খিলজি এসব পথে না গিয়ে দক্ষিণ দিকের জঙ্গলাকীর্ণ এলাকা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হন। বখতিয়ার খিলজি খুব দ্রুত গতিতে ঘোড়া ছোটাতে পারতেন। নদিয়া আক্রমণের দিন তিনি এত জোরে ঘোড়া ছুটিয়েছিলেন যে শেষ পর্যন্ত তার সাথে মাত্র 17 জন সৈন্য রাজা লক্ষণ সেনের নগরে প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু নগরবাসীরা তাদের ঘোড়া ব্যবসায়ী বলে মনে করেছিল এবং সে কারণেই বখতিয়ার খিলজি অতর্কিত আক্রমণ চালিয়ে সহজেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। ইতিহাস থেকে জানা যায়, রাজা লক্ষণ সেন পূর্বেই তার রাজ্যের এক জ্যোতিষীর কাছ থেকে জেনেছিলেন তার পরাজয় হবে ঘোড়ায় চড়ে আসা খাটো প্রকৃতির এক ব্যক্তির কাছে, যিনি অতি লম্বা হাতের অধিকারী হবেন। বখতিয়ার খিলজি যখন রাজা লক্ষণ সেনের রাজদরবার আক্রমণ করেন, তখনই জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায় লক্ষণ সেনের। আর এ কারণেই নিজের নিশ্চিত পরাজয় মনে করে তিনি বখতিয়ার খিলজির উপর নিজের সৈন্য সামন্তকে আক্রমণের নির্দেশ না দিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় রাজা লক্ষণ সেন মনে মনে ভাবেন, আজ ওই ভিনদেশীর ওপর আক্রমণ করেও কোনো লাভ হবে না, কারণ জ্যোতিষী তার পরাজয়ের বার্তা অনেক আগেই দিয়েছিলেন। রাজা লক্ষণ সেন নৌপথে তার রাজধানী বিক্রমপুরে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ইতিমধ্যেই বখতিয়ার খিলজির মূল বাহিনীও লক্ষণ সেনের রাজদরবারের সামনে পৌঁছে যায়, ফলে খুব সহজেই তিনি বাংলা জয় করেন। আর এভাবেই নদিয়া মুসলমানদের অধিকারে আসে। এরপর বখতিয়ার খিলজি একের পর এক পাশের রাজ্যগুলোর ওপর আক্রমণ করেন এবং জয় ছিনিয়ে নিয়ে আসেন। নদিয়ার পর তিনি 1205 সালে গৌড় আক্রমণ করেন। সেখানেও তিনি বিনা বাধাই গৌড় জয় করেন। এরপর গৌড়ের পূর্বের নাম লক্ষণাবতী পরিবর্তন করে তিনি নাম রাখেন লখনতী। বখতিয়ার খিলজি এই লখনতীতেই তার রাজধানী স্থাপন করেন। লখনতীতে রাজধানী স্থাপনের পর তিনি খুতবা পাঠ করেন এবং দিল্লির সুলতান মোহাম্মদ ঘুরির নামে মুদ্রা প্রবর্তন করেন। তিনি দিনাজপুর ও রংপুরের নিকট দুটি ছাউনি শহরও নির্মাণ করেন। তার সময়ে প্রচলিত প্রশাসনিক বিভাগকে ইকতা এবং শাসনকর্তাকে মুক্তা বলা হতো। তিনি মসজিদ, মাদ্রাসা, খানকাও নির্মাণ করেন। বখতিয়ার খিলজির রাজ্য উত্তরে বর্তমান পূর্ণিয়ার শহর থেকে দেবকোট হয়ে উত্তর পূর্ব দিকে সোজাসুজিভাবে রংপুর শহর পর্যন্ত এবং দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে তার পূর্ব অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা বিহার গৌড় জয়ের পর বখতিয়ার খিলজি তিব্বত আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি লোক মারফত তিব্বতে যাওয়ার পথ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। অবশ্য তিব্বত অভিযান পরিচালনা করার পূর্ব মুহূর্তে বখতিয়ার খিলজি তার রাজ্যের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কয়েকটি পদ সৃষ্টি করেন এবং শিরান খিলজিকে লখনৌ, আলিমর্দান খিলজিকে ঘোড়াঘাট এবং হোসামুদ্দিন ইউজ খিলজিকে তান্ডার সীমান্ত প্রশাসক হিসেবে নিয়োগ করেন। এরপর 1206 সালে তিনি 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে প্রথম দিকে দেবকোট থেকে বেগমতী নদী বরাবর যাত্রা করেন। যাত্রাপথে প্রাচীন একটি সেতুর উপর দিয়ে নদী পার হয়ে পার্বত্য এলাকায় পৌঁছালে স্থানীয় লোকরা তাদের ডাকাত মনে করে এবং তাদের সাথে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে তিনি ভীষণভাবে আহত হন। অবশেষে ফিরে আসার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তিনি 100 জনের কিছু বেশি সংখ্যক সহচর নিয়ে দেবকোটে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। মিনহাজ-ই-সিরাজের বর্ণনায় পাওয়া যায়, ঘোড়াঘাটের প্রশাসক হিসেবে তিনি যাকে নিযুক্ত করেছিলেন সেই আলিমর্দান খিলজির ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছিল।
বখতিয়ার খলজি মুসলমানদের কাছে খুবই প্রিয় এবং সুশাসক হিসেবে পরিচিত, তবে বৌদ্ধদের কাছে তিনি ঠিক এর বিপরীত।